আসসালামু আলাইকুম। আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানেই আছো পরিবার পরিজনদের নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। আসলে আমরা একটু ব্যতিক্রমী সময় এখন পার করছি, তো সে যাই হোক, আমরা নিশ্চয়ই ওভারকাম করব এই অবস্থা থেকে এবং তোমাদের অনুরোধ করব তোমরা পড়াশোনার মধ্যেই থাকো। গত ক্লাসে আমি তোমাদের রেসপিরেশনের গ্লাইকোলাইসিস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রেসপিরেশনের ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ও অ্যানারোবিক রেসপিরেশন নিয়ে আলোচনা করব এবং আলোচনায় থাকব আমি নাজমা সুলতানা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। গতদিন আমরা গ্লাইকোলাইসিস পড়েছি এবং গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো আমরা দেখেছি, গ্লাইকোলাইসিসের গুরুত্ব সম্পর্কেও আমরা আলোচনা করেছি। আমরা জানি যে শ্বসনের 4টা ধাপ বা 4টা পর্যায়। সেই ধাপগুলোর হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপরে পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। যেহেতু গতদিন আমরা গ্লাইকোলাইসিস পড়েছি, তাই আজকে আমরা পড়ব পাইরুভিক অ্যাসিডের জারণ। বলা হচ্ছে যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন পাইরুভিক অ্যাসিড বিভিন্ন এনজাইম এবং কোএনজাইমের মাধ্যমে জারিত হয়ে অ্যাসিটাইল কোএনজাইমে NADH2, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি উৎপন্ন করে, তাকে আমরা বলছি পাইরুভিক অ্যাসিডের জারণ। এবং এই পাইরুভিক অ্যাসিডের জারণে কি তৈরি হচ্ছে? অ্যাসিটাইল কোএনজাইম A। এরপরে আসুন আমরা ক্রেবস চক্র। বলা হচ্ছে গ্লাইকোলাইসিসের মাধ্যমে সৃষ্ট পাইরুভিক অ্যাসিড জটিল বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, NADH এবং অ্যাসিটাইল কোএনজাইমে সৃষ্টি করে। এই অ্যাসিটাইল কোএনজাইমে একটা চক্রাকার বিক্রিয়া পথে কি হচ্ছে? জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করছে। আমরা জানি শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়, সেই সাথে প্রচুর পরিমাণ ATP তৈরি হয়। এবং এই চক্রটির বিশদ বিবরণ দেন ইংরেজ প্রাণ রসায়নবিদ স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবস, এবং তার নাম অনুসারে এই চক্রকে বলা হচ্ছে ক্রেবস চক্র। এবং এই চক্রের প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিড হওয়ায় এটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হচ্ছে। ক্রেবস চক্রকে আমরা আরেকটা নামে পড়ছি সাইট্রিক অ্যাসিড চক্র। কেন বলা হচ্ছে? কারণ এর প্রথম উৎপাদিত যৌগ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এবং এই সাইট্রিক অ্যাসিড হচ্ছে কার্বক্সিল গ্রুপ থাকায় এবং কার্বক্সিল গ্রুপ হচ্ছে 3টা। এই 3টা কার্বক্সিল গ্রুপ থাকায় একে আবার TCA সাইকেল বা ট্রাই সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা হচ্ছে। এবং ক্রেবস চক্রের সমগ্র বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ার মাতৃকা বা মাইটোকন্ড্রিয়ার
ম্যাট্রিক্সের মধ্যে সম্পন্ন হয়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে তরল অংশ থাকে সেই অংশের মধ্যেই ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো সংঘটিত হয়েছে। আমরা গ্লাইকোলাইসিস পড়ার সময় বলেছিলাম যে গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এরপরে গ্লাইকোলাইসিস থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির পর সেই পাইরুভিক অ্যাসিড কোথায় প্রবেশ করে? অ্যাসিটাইল কোএনজাইমে ফরমেশনের জন্য মাইটোকন্ড্রিয়ায় ম্যাট্রিক্সে প্রবেশ করে। আর 4 নম্বর যে পর্যায় শ্বসনের, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। তাহলে আমরা একটু দেখে নিই গ্লাইকোলাইসিস সংঘটিত কোথায় হচ্ছে? সাইটোপ্লাজমে। তারপরে হচ্ছে অ্যাসিটিল কোয়ে ফরমেশন, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ক্রেবস চক্র এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটাকে আমরা বলি ইটিএস, এই ইটিএস সংঘটিত হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে। তো এবার আসো আমরা ক্রেবস চক্র নিয়ে আলোচনা করি। এখানে আমরা জানি গ্লাইকোলাইসিস থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। যেটা হচ্ছে তার সংকেত CH3COCOOH। এই পাইরুভিক অ্যাসিড কি করছে? পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইমে তৈরি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে দিকে। এটাকে আমরা বলছি অ্যাসিটাইল কোএনজাইম এ। ঠিক আছে, এই অ্যাসিটাইল কোএনজাইমে পরবর্তী পর্যায়ে কি হচ্ছে? ক্রেবস চক্রে প্রবেশ করছে। তো ক্রেবস চক্রে প্রবেশের পর অ্যাসিটাইল কোএনজাইমে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করছে। এই অ্যাসিটিল কোএনজাইম থেকে কি হচ্ছে? কোয়ে বের হয়ে যাচ্ছে, এখনো পানি যুক্ত হচ্ছে, আর সাইট্রিক সিনথেটেজ এনজাইম এখানে বিক্রিয়া করছে। এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কি হচ্ছে?
অ্যাসিটাইল কোএনজাইমের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে সাইট্রিক অ্যাসিড। আমরা একটু আগেই বললাম তোমাদের যে ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এবং এই সাইট্রিক অ্যাসিডের নাম অনুসারেই ক্রেবস চক্রকে বলা হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড চক্র। পরবর্তী বিক্রিয়ায় কি হচ্ছে, অ্যাকোনিটেজ এনজাইমের উপস্থিতিতে সাইট্রিক অ্যাসিড, এখানে এখনো পানি বের হয়ে যাবে এখান থেকে, এটা হচ্ছে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড উৎপন্ন করছে। এই সিস অ্যাকোনাইটিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে আবার অ্যাকোনিটেজ এনজাইম এখানে বিক্রিয়া করছে। অ্যাকোনিটেজ এনজাইমের উপস্থিতিতে কি হবে, এখান থেকে এখনো পানি আবার যুক্ত হবে। তৈরি হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড। এই আইসোসাইট্রিক অ্যাসিড থেকে পরবর্তী পর্যায়ে ডিহাইড্রোজিনেজ এনজাইমের উপস্থিতিতে অক্সালো সাকসেনিক অ্যাসিড তৈরি হবে। এই অক্সালোসাকসেনিক অ্যাসিড কার্বক্সিলেজ এনজাইমের উপস্থিতিতে এখনো কার্বন ডাইঅক্সাইড বের করে দেবে অক্সালোসাকসেনিক অ্যাসিড থেকে, দিয়ে তৈরি করবে হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এবং এখানে কার্বক্সিলেজ এনজাইম কাজ করবে। এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে এই বিক্রিয়াগুলো উভয়মুখী বিক্রিয়া। এখানে কি হবে, কোএনজাইম এ আবার প্রবেশ করবে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, আর NAD থেকে তৈরি হবে NADH2। এখানে ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করবে। তো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে কোএনজাইম এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, সাকসিনিল কোয়ে। কোএনজাইমে তোমরা সম্ভবত বোর্ড এখন পরিষ্কার দেখতে পাচ্ছ না, আমি তোমাদের আবার বিক্রিয়াটা আরেকবার দেখিয়ে দেব। এখান থেকে সাকসিনিল কোএনজাইম এ থায়োকাইনেজ এনজাইমের উপস্থিতিতে এখনো পানি যুক্ত হবে, বিক্রিয়ার মধ্যে পানি প্রবেশ করবে, সেই সাথে জিডিপির সাথে
ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি করবে জিটিপি এবং সাকসিনিল কো থেকে তৈরি হবে সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে এটা উভমুখী বিক্রিয়া। সাকসিনিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে ডিহাইড্রোজিনেজ এনজাইমের উপস্থিতিতে ফিউমারিক অ্যাসিড তৈরি করবে। ফিউমারিক অ্যাসিডে হতে কি হবে, এখনো পানি ফিউমারিক অ্যাসিডে যুক্ত হয়ে ফিউমারেজ এনজাইমের উপস্থিতিতে তৈরি করবে ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড ম্যালিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের উপস্থিতিতে তৈরি করবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখানে NAD থেকে তৈরি হবে NADH2। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আবার আরেক বলি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে কি হচ্ছে, গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। তখন আমরা বলেছিলাম যে যে প্রক্রিয়ার মাধ্যমে এখনো গ্লুকোজ বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে ধাপে ধাপে ভেঙে কি হয়, দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে, তাকেই আমরা বলেছিলাম গ্লাইকোলাইসিস। তো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির পর কি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড কোএনজাইমের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটাইল কোএনজাইমে তৈরি করছে এবং এই অ্যাসিটাইল কোএনজাইম এ পরবর্তী পর্যায়ে কি হচ্ছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে সাইট্রিক সিনথেটিক এনজাইমের উপস্থিতিতে তৈরি করছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কি হচ্ছে, এখনো পানি যুক্ত হচ্ছে। তো আমরা যদি বিক্রিয়াগুলোকে নাম্বারিং করি তাহলে এটা হবে 1 নাম্বার বিক্রিয়া, এটা 2 নাম্বার বিক্রিয়া, এটাকে আমরা 3 নাম্বার বলতে পারি, এটা 4, এটা 5, 6 নাম্বার, 7 নাম্বার বিক্রিয়া, এটা 8 নাম্বার বিক্রিয়া, এটা 9 এবং এটা হচ্ছে 10 নাম্বার বিক্রিয়া। তো দেখো, প্রথম 3টা বিক্রিয়ায় কি হচ্ছে, প্রথম বিক্রিয়ায় পানি প্রবেশ করছে, তারপরে আবার কি এখান থেকে বিক্রিয়া থেকে এখনো পানি বের হয়ে যাচ্ছে। 3 নাম্বার বিক্রিয়ায় আবার পানি প্রবেশ করছে। তাহলে প্রথম 3টা বিক্রিয়ায় হচ্ছে পানির সঙ্গে পানি এখানে কাজ করছে। প্রথম বিক্রিয়ায় পানি যুক্ত হচ্ছে প্লাস এখান থেকে পানি মাইনাস হচ্ছে, আবার এখানে পানি যুক্ত হচ্ছে। তো সাইট্রিক অ্যাসিড কি করছে, অ্যাকোনিটেজ এনজাইমের উপস্থিতিতে এখনো পানি সাইট্রিক অ্যাসিড থেকে বের হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। সিস অ্যাকোনাইটিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে আরে কোনো পানি গ্রহণ করে কি হচ্ছে, অ্যাকোনিটেজ এনজাইমের উপস্থিতিতে আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হচ্ছে। আইসোসাইট্রিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে ডিহাইড্রোজিনেজ এনজাইমের উপস্থিতিতে অক্সালোসাকসিনিক অ্যাসিড তৈরি করছে এবং সেই সাথে NADH2 তৈরি হচ্ছে। আমরা জানি হাইড্রোজেনের ডিহাইড্রোজিনেজ মানে হচ্ছে হাইড্রোজেনের
সংযোগ বা অপসারণ হলে তখন ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করে। তারপরে কার্বন ডাইঅক্সাইডের সংযোগ বা অপসারণে যে এনজাইম কাজ করে সেটাকে আমরা বলি কার্বক্সিলেজ এনজাইম। তো অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে কার্বক্সিলেজ এনজাইমের উপস্থিতিতে, এবং কি হচ্ছে অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে পরিণত হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে। এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে কি করছে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড কোএনজাইম এর সঙ্গে বিক্রিয়া করে এখনো কার্বন ডাইঅক্সাইড আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে বের হয়ে যাচ্ছে, সেই সাথে এনএডি হাইড্রোজেন গ্রহণ করে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্রহণ করে NADH2 তৈরি করছে এবং উৎপাদক হিসেবে সাকসিনিল কোএনজাইম এ তৈরি হচ্ছে। পরবর্তী পর্যায়ে সাকসিনিল কোএনজাইম এ আবার এখনো পানি প্রবেশ করছে বা এখনো পানির সাথে বিক্রিয়া করছে থায়োকাইনেজ এনজাইমের উপস্থিতিতে, এবং এখানে দেখো জিডিপি কি হচ্ছে, একটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে জিডিপি তৈরি করছে। তারপরে সাকসিনিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে ডিহাইড্রোজিনেজ এনজাইম এর উপস্থিতিতে FAD কে জারিত করে FADH2 তৈরি করছে এবং ফিউমারিক অ্যাসিড তৈরি হচ্ছে। ফিউমারিক অ্যাসিড ফিউমারেজ এনজাইমের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করে ম্যালিক অ্যাসিড তৈরি করছে এবং ম্যালিক অ্যাসিড আবার পানি গ্রহণ করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হচ্ছে। তাহলে এখানে আমরা দেখছি অনেকগুলো জৈব অ্যাসিড, প্রায় প্রত্যেকটাই জৈব অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, অক্সালো সাকসিনিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, তারপর হচ্ছে সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। এখানে সাকসিনিল কোএনজাইম এ ছাড়া ক্রেবস চক্রে যতগুলো উৎপাদক তৈরি হচ্ছে সবগুলোই কিন্তু জৈব অ্যাসিড। এরপরে আসো আমরা দেখি ইম্পর্টেন্স অফ ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্রের গুরুত্বটা কি। বলা হচ্ছে ক্রেবস চক্রে প্রতি অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে 24 অণু এটিপি তৈরি হয়। অর্থাৎ আমরা যে চক্রাকার বিক্রিয়াটা দেখলাম, এই চক্রাকার বিক্রিয়াটাতে কত অণু এটিপি তৈরি হচ্ছে, 24 অণু এটিপি তৈরি হচ্ছে। এবং আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি কি হয়, নাইট্রোজেন বিপাকের সঙ্গে সরাসরি যোগসূত্র স্থাপন করে। তারপরে ক্রেবস চক্রে উৎপন্ন সাকসিনিল কোয়ে ক্লোরোফিল, হিমোগ্লোবিন, সাইটোক্রোম ইত্যাদি যৌগ সংশ্লেষে অর্থাৎ ইত্যাদি যৌগের উৎপাদনে অংশগ্রহণ করে থাকে। ক্রেবস চক্রে উৎপন্ন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, পাইরিমিডিন, অ্যালকালয়েড যৌগ ইত্যাদি তৈরিতে অংশগ্রহণ করে থাকে। এবং ক্রেবস চক্রে যে জৈব অ্যাসিডগুলো উৎপন্ন হয় সেগুলো কোষের নানা বিপাকীয় কাজে অংশগ্রহণ করে থাকে। এরপরে আমরা করব ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটাকে আমরা বলবো ETS। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সংজ্ঞা হিসেবে বলা হচ্ছে সবাত শোষণের শেষ পর্যায়ে, অর্থাৎ এটা
আমরা জানি সবাত শ্বসনের হচ্ছে শেষ ধাপ। শেষ পর্যায়ে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে অবস্থিত বিভিন্ন ইলেকট্রন বাহক বা ইলেকট্রন ক্যারিয়ারগুলো যে প্রক্রিয়ায় বিজারিত এনএডি ও এফএডিকে জারিত করে এবং আণবিক অক্সিজেনের উপস্থিতিতে পানি ও এটিপি সংশ্লেষ করে, তাকে আমরা বলছি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে যে শ্বসনের বাকি তিনটা যে পর্যায়, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে ফরমেশন, তারপরে হচ্ছে ক্রেবস চক্র, এখানে যে এনএডি এফএডি গুলো তৈরি হচ্ছে সেখান থেকে কি হচ্ছে এটিপি উৎপন্ন হচ্ছে এবং এই এটিপি উৎপন্ন হওয়ার সাথে সাথে কি হচ্ছে আণবিক অক্সিজেনের উপস্থিতিতে পানি তৈরি হচ্ছে এবং এই সমস্ত প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে ইলেকট্রন ক্যারিয়ারগুলো থাকে বা ইলেকট্রন বাহকগুলো থাকে সেগুলোকে আমরা সাধারণত 7টা ইলেকট্রন বাহক দেখে থাকি। একটা হচ্ছে NADP, তারপরে হচ্ছে FAD বা FMN, তারপরে হচ্ছে কোএনজাইম কিউ যেটাকে আমরা বলি ইউবিকুইনোন, তারপরে হচ্ছে বিভিন্ন সাইটোক্রোম সি, তারপরে হচ্ছে সাইটোক্রোম বি, সাইটোক্রোম এ আর সাইটোক্রোম A3। তাহলে আমরা প্রায় 7 ধরনের ইলেকট্রন বাহক এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে দেখতে পাই। NADP যেটাকে বলা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, নিকোটিনামাইড নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ফ্লাভিন মনোনিউক্লিওটাইড, এফএডিতে বলছে ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। তারপরে হচ্ছে কোএনজাইম কিউ, এটা ইউবিকুইনোন নামে পরিচিত। তারপরে হচ্ছে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3। তো আমরা এখন ফ্ল্যাভোপ্রোটিন দেখি। এফএডি, এখানে 2 ধরনের ফ্ল্যাভোপ্রোটিনে 2 ধরনের ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড যেটাকে আমরা বলছি এফএমএন, আর একটা হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড যেটাকে বলা হচ্ছে এফএডি। এবং এরা বেশ লম্বা অণুবিশিষ্ট প্রোটিন যা একত্রে ফ্ল্যাভোপ্রোটিন নামে পরিচিত। এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এদের কাজ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে প্রথম ইলেকট্রন গ্রহীতা হিসেবে এই এফএডি বা এফএমএন কাজ করে এবং বিজারিত এনএডি বা এনএডিপি থেকে হাইড্রোজেন অপসারিত করে সাইটোক্রোমে নিয়ে যায়। তারপরে সাইটোক্রোম, এটা হচ্ছে এক ধরনের প্রোটিন এনজাইম যেখানে একটা অপ্রোটিন অংশ যুক্ত থাকে এবং এতে লৌহ থাকে। এখানে কয়েক রকমের সাইটোক্রোম দেখা যায়, যেমন সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3। এবং এদের কাজ হলো হেমিন গ্রুপের লৌহ উপাদান জারণ বিজারণের মাধ্যমে প্রথমে ফেরাস এবং পরে ফেরিক অবস্থা প্রাপ্ত হয় এরা। তারপরে দেখো কোএনজাইম কিউ, এটা ইউবিকুইনোন নামে পরিচিত এবং রাসায়নিকভাবে এরা ভিটামিন কে এবং ভিটামিন এর সাথে সম্পর্কযুক্ত এবং এরা ঠিক দেখতে ক্লোরোপ্লাস্টের প্লাস্টোকুইনোনের মতো। এবং এদের কাজ হলো ফ্ল্যাভোপ্রোটিনকে সাইটোক্রোম বি এর সাথে সম্পর্কযুক্ত করতে এরা সহযোগী বাহক হিসেবে কাজ করে থাকে। তো এইবার আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা এখানে আমরা বলছি যে গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম এ এবং ক্রেবস চক্রে
যে এফএডি এবং এনএডিএইচগুলো তৈরি হয় সেগুলো কি করছে, এনএডি তৈরি করছে। তাহলে এনএডিএইচ2 তার হাইড্রোজেন কি করছে, এফএডিকে দিয়ে দিচ্ছে। এফএডি এই হাইড্রোজেন গ্রহণ করে কি হচ্ছে, বিজারিত অবস্থা প্রাপ্ত হচ্ছে এবং এখানে এডিপি একটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করছে। পরবর্তী পর্যায়ে এফএডি এই হাইড্রোজেন কোএনজাইম কিউকে দিয়ে দিচ্ছে। এই কোএনজাইম কিউ সাইটোক্রোম বি, তারপরে হচ্ছে সাইটোক্রোম সি, জারিত, তারপরে হচ্ছে সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম A3। আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ফিগারটা একটু এঁকে নেই, তারপরে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। বিজারিত
এই কোএনজাইম কিউ এই হাইড্রোজেন এখানে দেওয়ার সময় হাইড্রোজেন হচ্ছে আমরা যদি H2 কে ভাঙি তাহলে দ্রবণে বিশ্লিষ্ট করি তাহলে এটা হচ্ছে 2H+ এবং +2 দুইটা ইলেকট্রন তৈরি করবে, প্রোটন এবং ইলেকট্রন তৈরি করবে। এই প্রোটন কি হচ্ছে অবস্থান করুক এবং এই দুইটা ইলেকট্রন এবং দুইটা প্রোটন তৈরি করছে। এই ইলেকট্রন কি হচ্ছে কোএনজাইম কিউ এর যে হাইড্রোজেন থাকছে সেই হাইড্রোজেন দ্রবণে বিশ্লিষ্ট হয়ে 2H+ দুইটা প্রোটন এবং দুইটা ইলেকট্রন তৈরি করছে। এই ইলেকট্রন দুইটা গ্রহণ করছে সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম বি ইলেকট্রন বহন করে কোথায় নিয়ে যাচ্ছে সাইটোক্রোম সি কে দিচ্ছে। সাইটোক্রোম সি এটা দিচ্ছে হচ্ছে সাইটোক্রোম এ কে এবং সাইটোক্রোম এ থেকে এটা যাচ্ছে সাইটোক্রোম A3 তে। পরবর্তী পর্যায়ে কি হচ্ছে হাইড্রোজেন প্রোটন দুইটা এখানে +2E- আর এই হাফ অণু অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করছে পানি। তাহলে শ্বসনে যে পানি তৈরি হয় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের শেষ উৎপাদ হিসেবে তৈরি হচ্ছে। এবং এখানে একটা এডিপি ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে শ্বসনের মাধ্যমে যে NADH এবং FAD গুলো তৈরি হয় সেটা কি করছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বিভিন্ন ক্যারিয়ারের মাধ্যমে কি করছে এরা স্থানে স্থানে শক্তি নির্গত করছে। কিভাবে এডিপির সাথে একটা করে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করছে এবং সেই সাথে কি হচ্ছে প্রোটন ইলেকট্রন এবং হাফ অণু অক্সিজেন মিলে পানি তৈরি করছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে আরেকটা ভাষায় বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমরা দেখলাম যে বিভিন্ন ক্যারিয়ারগুলো ইলেকট্রন বাহকগুলো কি করছে এটিপির সাথে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে এটিপি তৈরি করছে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার একটা সমষ্টি। তো আমরা জানি কোনো যৌগের সাথে যখন ফসফেট যুক্ত হয় তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলি ফসফোরাইলেশন এবং জারণ বিক্রিয়া পথে যেহেতু এডিপির সাথে ফসফেট যুক্ত হচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এটিপি তৈরির প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এখন আমরা একটু দেখব যে এই সবাত শোষণে শক্তি উৎপাদনের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানটা আমরা এবার একটু দেখব। অর্থাৎ গ্লাইকোলাইসিস থেকে শুরু করে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পর্যন্ত কোথায় কয় অণু এটিপি তৈরি হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা একটু দেখব। আমরা প্রথমে দেখি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরির সময় আমি সংক্ষেপে লিখছি গ্লুকোজ
সিক্স ফসফেট তৈরির সময় কি হয়, একটা এটিপি ব্যবহৃত হয়ে যায়। এই কারণে এটাকে আমি মাইনাস এটিপি দিচ্ছি, এটিপির আগে আমি মাইনাস লিখছি। ঠিক আছে। আবার ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট বলি বা ডাইফসফেট বলি, বিসফসফেট তৈরির সময় আরেকটা এটিপি ব্যবহৃত হচ্ছে। তাহলে নেট কি হচ্ছে, দুইটা এটিপি ব্যবহৃত হচ্ছে বা দুইটা এটিপি গ্লাইকোলাইসিসে খরচ হচ্ছে। এরপরে দেখো 3-ফসফো গ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 বিসফসফো গ্লিসারিক অ্যাসিড তৈরির সময়, ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরির সময় কি হচ্ছে, দুইটা NADH2 তৈরি হচ্ছে। আমরা জানি যে NADH থেকে 3টা এটিপি তৈরি হয়, কিন্তু বিভিন্ন বিজ্ঞানীগণ এখন যে হিসাবটা দিচ্ছেন সেটা হচ্ছে যে গ্লাইকোলাইসিস যেহেতু সাইটোপ্লাজমে সংঘটিত হয়, এই কারণে সাইটোপ্লাজমিক NADH থেকে কি হচ্ছে, একটা এটিপি কম উৎপন্ন হচ্ছে। এখানে হচ্ছে 6টা এটিপি না হয়ে 2 × 2 = 4টা এটিপি তৈরি হচ্ছে। আবার 3-ফসফোএনল ফসফোগ্লিসারিলডিহাইড থেকে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির সময় তৈরির সময় 2টা এটিপি তৈরি হচ্ছে। এবং পাইরুভিক অ্যাসিড থেকে 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির সময় দুইটা এটিপি তৈরি হচ্ছে। তাহলে গ্লাইকোলাইসিসে মোট এটিপি হচ্ছে 8টা এটিপি তৈরি হচ্ছে এবং 2টা এটিপি ব্যবহৃত হয়ে যাচ্ছে। তাহলে মোট এটিপি উৎপাদনের হার হচ্ছে 6। ঠিক আছে। এর পরবর্তী পর্যায়ে অ্যাসিটাইল কোএনজাইম এ ফরমেশনের সময় 2টা NADH তৈরি হচ্ছে, যেখান থেকে 6টা এটিপি তৈরি হচ্ছে। বেশি ফাঁকা হয়ে গেছে, নিচে আমি জায়গা পাবো না, এই কারণে আমি আরেকবার লিখি। ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে হচ্ছে 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে (1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরির সময় কি হচ্ছে,
এটা ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরির সময় হচ্ছে 2 এটিপি। আর ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির সময় তৈরি হচ্ছে 2টা এটিপি। তাহলে মোট গ্লাইকোলাইসিসে এটিপি হচ্ছে 4 আর 8টা এটিপি তৈরি হচ্ছে। আর যেহেতু 2টা এটিপি খরচ হয়ে যাচ্ছে, এই জন্য নেট এটিপি হচ্ছে 6। পরবর্তী পর্যায়ে অ্যাসিটিল কোএনজাইম এর সৃষ্টির সময় কি হচ্ছে, দুইটা NADH2 তৈরি হচ্ছে, যেখান থেকে এটিপির সংখ্যা হচ্ছে 6। এরপরে ক্রেবস চক্রের আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালোসাক্সিনিক অ্যাসিড তৈরির সময় অক্সালোসাক্সিনিক অ্যাসিড তৈরির সময় কি হচ্ছে, 2টা NADH2 তৈরি হচ্ছে। তারপরে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনিল কোয়ে তৈরির সময় 2টা জিটিপি তৈরি হচ্ছে। আমি আগে লিখে নেই। তারপরে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরির সময় 2টা FADH2 তৈরি হচ্ছে। এরপরে ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরির সময় 2টা NADH2 তৈরি হচ্ছে। তো এই যে NADH গুলো থেকে কি হচ্ছে, এখান থেকে 6টা এটিপি। 2টা NADH থেকে, যেহেতু একটা NADH থেকে 3টা এটিপি তৈরি হয়, অতএব 2টা NADH থেকে তৈরি হচ্ছে 6টা এটিপি। আমরা জানি জিটিপি থেকে এটিপি তৈরি হয়। এটা কেন জিটিপি সমান এটিপি আমরা কেন বলছি? কারণ জিটিপি কোষে জিডিপি এবং ইনঅর্গানিক ফসফেট এই অবস্থায় অবস্থান করে। আমরা একটু তোমাকে দেখাই যে জিটিপি যেটা, সেটা হচ্ছে কোষের মধ্যে জিডিপি যোগ ইনঅর্গানিক ফসফেট এই অবস্থায় অবস্থান করে। এই ইনঅর্গানিক ফসফেটকে কি করে, এডিপি গ্রহণ করে সে এটিপিতে পরিণত হয়ে যায়। আমি তোমাদের আবার বলি, জিটিপি সবসময় জিডিপি এবং ইনঅর্গানিক ফসফেট হিসেবে অবস্থান করে, এবং এই ইনঅর্গানিক ফসফেটকে কি করে, এডিপি গ্রহণ করে এটিপিতে পরিণত হয়। এই কারণে জিটিপি সমান সবসময় লেখা হয় এটিপি। তাহলে 2টা এটিপি, 2টা জিটিপি সমান, এবং এফএডি সমান আমরা জানি একটা এফএডি সমান 2টা, তাহলে 2 গুণন 2 সমান 4টা এটিপি, এবং 2টা NADH থেকে 6টা এটিপি। তাহলে 3 6 18 আর 2 20 24। ক্রেবস চক্র থেকে মোট এটিপির পরিমাণ হচ্ছে 24টা। এই 24 অ্যাসিটাইল কোয়ে থেকে 6টা এবং গ্লাইকোলাইসিস থেকে 6টা, মোট 36 অণু এটিপি কি হচ্ছে, সবাত শোষণ প্রক্রিয়ায় উৎপন্ন হচ্ছে।
তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এটিপি উৎপাদনের যে হিসাবগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। নিশ্চয়ই তোমাদের বুঝতে অনেকটা সহজ হবে। তো আবাদ শোষণটার আবাদ শোষণের সংখ্যা হিসেবে বলা হচ্ছে যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে কি হচ্ছে, অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসনিক বস্তু আংশিক জারিত হয়ে কম পরিমাণ শক্তি উৎপাদন করছে, তাকে আমরা বলছি সবাত শোষণ, অর্থাৎ অবাত শোষণ। সবাত শোষণে বলা হয়েছিল যে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কি করছে, প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে। কিন্তু এক্ষেত্রে যেটা হয় যে এই শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না এবং শ্বসনিক বস্তু আংশিকভাবে জারিত হচ্ছে এবং জারিত হয়ে কম পরিমাণে শক্তি তৈরি করছে। সবাত শোষণের দুইটা পর্যায়, আমরা অবাত শোষণের 4টা পর্যায় পড়েছিলাম, এখানে সবাত শোষণের 2টা পর্যায়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটা সবাত শোষণের গ্লাইকোলাইসিসের হুবহু অনুরূপ। আর পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণকে 2টা ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন, যেখানে ইথানল অ্যাসিড তৈরি হচ্ছে, আরেকটাকে বলা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, যেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। ফার্মেন্টেশন শব্দটা ফার্মেন্টাম থেকে উদ্ভূত হয়েছে, যেটাকে বলা হচ্ছে টু বয়েল থেকে এসেছে এবং এর বাংলা শব্দ হচ্ছে গাজন। এবং ফার্মেন্টেশন হচ্ছে এক প্রকার অবাত শোষণ এবং এটা শিল্পে ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। আমরা ওভারঅল সবাত শোষণকে যদি দেখতে যাই তাহলে দেখো যে এক অণু গ্লুকোজ কি হচ্ছে, গ্লাইকোলাইসিসের মাধ্যমে সবাত শোষণের অনুরূপ প্রক্রিয়ায় ভেঙে ভেঙে কি হচ্ছে, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করছে এবং পরবর্তী পর্যায়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড অক্সিজেনের অনুপস্থিতিতে প্রাণী কোষে কি হয়, 2 অণু ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে এবং উদ্ভিদ কোষে 2 অণু অ্যাসিটালডিহাইড তৈরি করছে, যেখান থেকে কি হচ্ছে 2 অণু ইথানল তৈরি হচ্ছে। অর্থাৎ শ্বসনিক বস্তু হিসেবে বস্তু যে গ্লুকোজ ব্যবহৃত হচ্ছে সেটা অসম্পূর্ণরূপে জারিত হয়ে 2 অণু ইথানল এবং অল্প পরিমাণ কিছু শক্তি তৈরি করছে। এরপরে আসো সবাত এবং অবাত শোষণের মধ্যে পার্থক্য যদি আমরা একটা গ্ল্যান্স দেখতে যাই তাহলে বলবো যে অবাত শোষণে কি হচ্ছে, অক্সিজেনের প্রয়োজন নাই এবং এখানে কি হচ্ছে, সবাত শোষণে অক্সিজেন অপরিহার্য, অক্সিজেন ছাড়া সবাত শোষণ সম্পন্ন হওয়া সম্ভবই নয়। এবং আমরা পড়লাম সংজ্ঞা হিসেবে যে অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শোষণে কি হয়, শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে যাচ্ছে এবং কি হচ্ছে ম্যাক্সিমাম, যেখানে আমরা 36 অণু নয় 38 অণু নয় 36 অণু এটিপি দেখলাম, কারণ আমরা জানলাম যে সাইটোপ্লাজমিক যে এনএডিএইচ সেখান থেকে 3টা এটিপি নয় 2টা করে এটিপি তৈরি হচ্ছে। আর অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে কি হচ্ছে, ইনকমপ্লিট অক্সিডেশন অব রেসপিরেটরি ম্যাটেরিয়ালস, অর্থাৎ রেসপিরেটরি ম্যাটেরিয়াল বা শ্বসনিক বস্তুগুলো কি হচ্ছে, অসম্পূর্ণরূপে জারিত হচ্ছে এবং শুধুমাত্র 2 অণু এটিপি প্রতি অণু গ্লুকোজে তৈরি করছে। এবং এক্ষেত্রে আমরা 4টা পর্যায়ে সবাত শোষণের দেখলাম, সেগুলো কি কি, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অ্যাসিটাইল কোয়ে ফরমেশন ইত্যাদি। কিন্তু এখানে অ্যানারোবিক রেসপিরেশনে দেখলাম 2টা মাত্র পর্যায়, একটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস আর একটা ইনকমপ্লিট ব্রেকডাউন অফ পাইরুভিক অ্যাসিড। তারপরে অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে কি হচ্ছে, রেসপিরেটরি ম্যাটেরিয়াল যেগুলো বা শ্বসনিক বস্তু যেগুলো সেগুলো কমপ্লিটলি জারিত হচ্ছে, কিন্তু এখানে রেসপিরেটরি ম্যাটেরিয়ালগুলো সম্পূর্ণরূপে জারিত হতে পারছে না। আর অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে পানি উৎপাদিত হচ্ছে, কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে পানি উৎপন্ন হতে দেখা যায় না।
এরপর আসো শ্বসনের গুরুত্বটা আমরা একটু দেখি। শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র হিসেবে আমরা মাইটোকন্ড্রিয়াকে বলে থাকি, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস। তো শ্বসনের বিভিন্ন পর্যায়ে প্রচুর পরিমাণে এনএডি, এফএডি, তারপরে হচ্ছে জিটিপি, এটিপি যে তৈরি হচ্ছে, সেটা কোষীয় বিভিন্ন বিপাকীয় বিক্রিয়ার শক্তির উৎস হিসেবে কাজ করছে। কারণ আমরা জানি সালোক সংশ্লেষণের মাধ্যমে যে গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজ কিন্তু স্থির বা স্থিতি শক্তি বা বন্ড এনার্জি হিসেবে থাকে। এই বন্ড এনার্জিকে কি হয়, বন্ড এনার্জি শোষণের মাধ্যমে বা শ্বসনের মাধ্যমে এটা হচ্ছে কি মুক্ত শক্তিতে পরিণত হচ্ছে এবং কোষের বিভিন্ন বিপাকীয় কার্যাবলীতে এই শক্তি ব্যবহৃত হচ্ছে। আর কার্বন ডাই অক্সাইডের ব্যবহার, সালোক সংশ্লেষণের মাধ্যমে যে অক্সিজেন বের হয় সেটা কি হচ্ছে, শ্বসনের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করছি। যদি শ্বসনে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত না হতো তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হতো। বিপাকীয় শক্তির যোগান, বিভিন্ন কোষীয় বিপাকীয় শক্তির যোগান হিসেবে আমরা মুক্ত শক্তি এটিপিকে ব্যবহার করে থাকি এবং কোষ বিভাজন ও দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে এই শক্তিগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। বিভিন্ন যৌগের সংশ্লেষণ আমরা দেখলাম, গ্লাইকোলাইসিসের গ্লুকোজ ভেঙে ফ্রুক্টোজ, তারপরে হচ্ছে 3-ফসফোগ্লিসারআলডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে শুরু করে 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড ইত্যাদি তৈরি হচ্ছে। এবং ক্রেবস চক্রে আমরা দেখলাম যে ক্রেবস চক্রের মাধ্যমে সাইট্রিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, তারপরে নানান ধরনের জৈব অ্যাসিডগুলো তৈরি হচ্ছে। দেহের তাপমাত্রা রক্ষার জন্য শ্বসনের গুরুত্ব অপরিসীম। এছাড়াও এনজাইম এবং ভিটামিন তৈরিতে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে শিল্পদ্রব্য উৎপাদনে, বেকারি এবং দুগ্ধজাত দ্রব্য তৈরিতে আবাদ শোষণের ব্যবহার সম্পর্কেও আমরা জ্ঞাত আছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এ পর্যন্তই। আমরা শ্বসন সম্পর্কে, শ্বসনের বিভিন্ন পর্যায় সম্পর্কে জানলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং এতক্ষণ আমার সাথে যোগ দেওয়ার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।